হ্যালো সবাইকে, শুভ সন্ধ্যা। আমি নওশিন জাহান তাকিয়া। তাকিয়ার সাথে 30 মিনিটে আরো একবার সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে তাকিয়ার সাথে 30 মিনিটের পঞ্চম পর্বে। আপনারা জানেন প্রতিদিনই আমি হাজির হই আমাদের প্রিয় সংগঠন লাল সবুজ সোসাইটির কোনো না কোনো ইউথ লিডারকে সাথে নিয়ে। আজ আমার সাথে আছেন লাল সবুজ সোসাইটির ন্যাশনাল এক্সিকিউটিভ মেম্বার বিনীতা রহমান আপু। আজ গল্প আড্ডা আমরা বিনীতা আপুর কাছ থেকে তার জীবনের গল্প শুনব। বিনীতা আপু, হ্যালো স্বাগত তাকিয়া। আমার শোতে। কেমন আছো আপু? এই তো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? জি আপু, বেশ ভালো আছি। বিনীতা আপু, শুরুতে তোমার সম্পর্কে জেনে নিতে চাচ্ছি, কি করছো এখন, বাসায় কিভাবে দিন কাটছে? আচ্ছা, আমার বাসায় একদমই দিন কাটে না, আমি সারাদিনই বাইরে ঘুরি। আমি আমার জন্ম তো দিনাজপুরে, কিন্তু আসলে দিনাজপুরে আমার সেভাবে থাকা হয় নাই। আমার আম্মু জব করতো, করে আমি বাংলাদেশে প্রায় 20-25টা জেলা আমার ওভাবে ঘোরা হয়েছে। তো বর্তমানে আমি আছি ঢাকায়, মানে এখন বর্তমানে স্থির অবস্থায় আছি। ঢাকায় আছি, পড়ালেখা করছি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, থার্ড ইয়ারে, সমাজবিজ্ঞান বিভাগ। আর পাশাপাশি লাল সবুজের সাথে তো যুক্ত আছেই, সেই 2020 সাল থেকে কাজ করছি। এই এইটুকু হচ্ছে আমার পরিচয়, বর্তমান অবস্থা। কি কি করতে ভালোবাসো তুমি? আমি মেইনলি ভালোবাসি তো অনেক কিছু করতে, বিশেষ করে তো আহ লাল সবুজে যে কাজগুলো করি সেই কাজগুলো আমি ভীষণ ভালোবাসি। এছাড়াও যদি বলি, মন খারাপ হলে আমি একটু আর্ট করি। আমার কেন জানি আর্ট করতে একটু ভালো লাগে। ছোট বোনটার সাথে মাঝে মাঝে গান গাই, খুনসুটি করি, ভিডিও বানাই। এগুলো করতে ভালো লাগে। আর মেইনলি যেটা সবচেয়ে বেশি পছন্দের কাজ সেটা হচ্ছে মানুষের জন্য কিছু করা, সমাজের পরিবর্তনের জন্য কিছু করা। এই এইটুকুই। লাল সবুজ সোসাইটিতে আসলে অনেকদিন ধরে অনেক সুন্দর সুন্দর কাজ করে যাচ্ছ তুমি। তোমার আইডিতে বা লাল সবুজ সোসাইটি থেকে অনেক কিছু থেকে বাইরে থেকেও বোঝা যায় ব্যাপারটা। তো কিভাবে পরিবারের সঙ্গে যুক্ত হলে, কি করে, সেই গল্পটা শুনতে চাই। আচ্ছা, লাল সবুজের সাথে যুক্ত হওয়ার গল্পটা শুরু হয় 2020 সালে। আমি খুব ডিপ্রেসড ছিলাম। আমি হচ্ছে ফার্স্ট টাইম ভার্সিটিতে চান্স পাই নাই। তো এটা নিয়ে অনেক একটু আমার মধ্যে খারাপ লাগা বা ডিপ্রেশনের সৃষ্টি হয়েছিল। দেন আমি সেকেন্ড টাইম যখন শুরু করি, তখন হঠাৎ এক ফ্রেন্ড এসে আমাকে বলে যে, বিনিতা, এরকম একটা অর্গানাইজেশন আছে লাল সবুজ সোসাইটি, ওরা দিনাজপুরে শাখা খুলতে চাচ্ছে, তুই কি কাজ করবি কিনা? তো আমি বললাম যে ঠিক আছে, কাজ তো করাই যায়, কি কি কাজ আমাকে একটু বলিস। তো আমাকে হচ্ছে একটা লিস্ট দেয় কাজের, যে কাজগুলো এখন করি আসলে। তো একটা লিস্ট দেয় অনেক বড়, তার মানে বাহ, অনেক সুন্দর সুন্দর কাজ হয়, তাহলে করাই যায়, যুক্ত হওয়া যায়। তো তখনই যুক্ত হওয়া, 2020 সালের এটা মার্চ মাসের গল্প। তো মার্চ মাসের 16 তারিখ থেকে তো আবার কোভিড আসলো, সবকিছু বন্ধ হয়ে গেল। তো সেভাবে কাজ করা হয় নাই, কিন্তু অনলাইনে অনলাইনে যেই কাজগুলো হচ্ছিল কোভিড এর সময় আমাদের, ওইগুলোর সাথে যুক্ত হচ্ছিলাম, সবার সাথে পরিচিত হচ্ছিলাম। তারপর একদম ঠিক মনে আছে, সেপ্টেম্বর মাসে হচ্ছে আমরা ওই মাস্ক, হ্যান্ড গ্লাভস পরে আমাদের ফার্স্ট ইনিশিয়েটিভটা নেই, যে না, এবার একটু মাঠে নামি, কাজ করি। তো আমরা শুরুতেই হচ্ছে আমাদের সবচেয়ে সুন্দর প্রজেক্ট হচ্ছে কুকুরের গলায় লিফলেক্টিং বেল্ট পরানো। তো ওই বেল্ট পরানোর মাধ্যমে আমাদের কাজটা শুরু হয়। দেন আস্তে আস্তে হচ্ছে আহ কোভিড চলে গেল। কোভিড এর পরবর্তীতে আমাদের অনেক কাজ ছিল। আস্তে আস্তে সব কাজ নিলাম একদম। দিনাজপুরের দেখা যায় যে ভলান্টিয়ারদের মধ্যে আমরা কয়েকজন খুব বেশি সক্রিয় ছিলাম। তো ওভাবে কাজ করলাম, কাজ করতে করতে লিডিং পর্যায়ে আসা, দিনাজপুরে বেশ ভালো একটা পরিচিত পাইলো লাল সবুজ সোসাইটি। সেই সাথে মানে যতগুলো প্রজেক্ট করা সম্ভব ছিল ওই সময় দিনাজপুরে সবগুলোই আমি করেছি। তারপর তো 2022 সালে যখন আমি ভার্সিটিতে ভর্তি হলাম, তখন তো দিনাজপুর ছেড়ে চলে আসতে হলো ঢাকায়। তখন আসলে আমার ন্যাশনালের সাথে যুক্ত হওয়া, ন্যাশনালের সাথে কাজ করার একটা সুযোগ সৃষ্টি হলো। তো এভাবেই চলছে কাজ। লাল সবুজের সাথে জার্নিটা খুবই সুন্দর একটা জার্নি। আমার কাছে মনে হয় যে আসলে ওই 20 সালের বিনিতা যদি লাল সবুজে যুক্ত না হতো, তাহলে আজকের বিনিতা কখনোই তৈরি হতো না। এটার জন্য আমি লাল সবুজের কাছে সবসময় কৃতজ্ঞ। এই তো বললে যে 20 সালে যে বিনিতা আসলে লাল সবুজে জয়েন হয়েছিল, সেই বিনিতার সঙ্গে আজকের বিনিতার, এই 4 বছর পরের বিনিতার অনেকটা তফাৎ। বেশ সুন্দর একটা কথা। তোমার কি মনে হয় লাল সবুজ সোসাইটি কিভাবে তোমার জীবনে আসলে প্রভাব ফেলেছে, কোন জায়গাটাতে প্রভাব ফেলেছে?
আহ কোন জায়গাটার প্রভাব ফেলেছে মানে আমি হচ্ছে একটা ছোটখাটো একটা মেয়ে ছিলাম। আমি একটু মনে হয় ইন্ট্রোভার্ট ছিলাম না, কিন্তু একটু কথা কম বলতাম বা মানুষের সামনে কিছু বলতে ভয় পাইতাম। দেখা যাচ্ছে যে আমি ক্লাসরুমেও পড়া পারি। হ্যাঁ, স্যার হয়তো কিছু একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে, আমি পারি, কিন্তু আমি মানে ভয় পাচ্ছি যে এটা যদি ভুল হয় এটা কেমন হবে। আমি হাত তুলেও হাত তুলি না বা এরকম করে থাকি, এরকম করি না। এরকম একটা অবস্থা। তো আমার মনে হয় যে আমি যে কথা বলার যে সাহসটা, কথা বলতে পারবো, তারপর হচ্ছে মানুষের সাথে যে যোগাযোগ করা, তারপর আমি একটুতেই খুব বেশি ভেঙে পড়তাম বা সহনশীলের যে জায়গাটা, এই জায়গাটা আমার অনেক ইমপ্রুভ হয়েছে। দেন একটা নেটওয়ার্কিং আমার এখন, আমি বলতে পারি যে 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 কেউ আমি বলি, আমার মাকে আমি বলি যে আম্মু তোমার কোনো টেনশন নাই, তোমার মেয়ে 64 জেলার যেখানেই যাক না কেন তার পরিচিত কেউ না কেউ বের হবে। তো আমার নেটওয়ার্কিং এর জায়গাটা এত দূর বৃদ্ধি পাইছে যে 64 জেলায় কেউ না কেউ এখন আমি গেলে যদি একটা পোস্ট দেই যে আমি অমুক জেলায় আছি, কেউ না কেউ আমাকে নক দেয়। তো আমার মনে হয় এই নেটওয়ার্কিংটা অ্যাজ এ ইয়ুথ খুব বেশি গুরুত্বপূর্ণ। তারপরে দেখা যায় যে বিভিন্ন কাজের সুযোগ পাচ্ছি, যেটা আসলে আমি যদি আহ, মানে একটা নর্মাল কোনো অর্গানাইজেশনের সাথে যুক্ত না হয়ে যদি এমনি আমি থাকতাম বা পড়ালেখা করতাম, হয়তো এই সুযোগগুলো আমি পাইতাম না। তো আমার কাছে মনে হয় যে লাল সবুজের থ্রুতে, এই যে আমি বললাম যে আজকের বিনীতাকে বিনীতা আপু বললে এখন প্রায় মোটামুটি মানুষজন চিনে। তো এই জায়গাটা সৃষ্টি করার পিছনে লাল সবুজের একটা অবদান, বা লাল সবুজে যুক্ত না হলে হয়তো এই বিনীতা আপুকে কেউ চিনতো না। এই আর কি, যে আমার কাছে এইটুকুই যে আসলে আমার এই পিছনে, আমার এই আজকে বিনীতার পিছনে লাল সবুজের অনেক অবদান। দিনাজপুর টিমের যতজনের সাথে আমার কথা হয়েছে, এদের প্রত্যেকের কথা হচ্ছে বিনিতা আপুকে চিনে তারপরে এসেছি। বিনিতা আপুকে সূত্র ধরে, বিনিতা আপুর সূত্রে অনেকে দিনাজপুর টিমে যুক্ত হয়েছে। হ্যাঁ, দিনাজপুরের টিমটা তো যেহেতু ফাউন্ডিং মেম্বার আমি, আমার সাথে আরো কয়েকজন ছিল, তারা হয়তো এখন অনেক ব্যস্ততার কারণে সেভাবে সময় দিতে পারে না। তো সবাই আর কি মোটামুটি আমাকে চিনে। ইভেন আমি এখনো দিনাজপুরে গেলে, দিনাজপুরের ইফতার প্রোগ্রাম হোক, মানে এখন তো সেভাবে ইচ্ছারা যাওয়া হয় না, ইফতার প্রোগ্রামে আমি যাই। যখনই কোনো ইনিশিয়েটিভ দিনাজপুরে হয়, আমি দিনাজপুরে আছি জানলে আমি সেখানে যাই। ওরা আমার কাছে ভালো লাগে, আমি গেলে ওরা অনেক খুশি হয় যে হ্যাঁ বিনীতা আপু আসছে, ওরা একটা সাহস পায়। তো ওদের এই সাহসটা পাওয়া দেখলে আমার খুব ভালো লাগে যে না, আসলে আমার কাছে মনে হয় যে না, আমি এতদিনে কিছু একটা হয়েছি বা আমার অবদানটা আসলে একটু হলেও বেড়েছে আগের থেকে। এই বিনিতা আপুর সাথে আমার প্রথম পরিচয়টা অনলাইনে হয়েছিল। গ্লোবাল প্ল্যাটফর্মে একটি ট্রেনিং এ যাওয়ার জন্য একটা গ্রুপে যুক্ত হয়েছিলাম, সেখান থেকে তার পরের হ্যাঁ, দিন বিনিতা আপুর সঙ্গে আমার প্রথম সামনাসামনি যোগাযোগ ছিল। হ্যাঁ, মনে আছে, ক্লাইমেট নিয়ে। তো বিনিতা আপু, হুম। সংগঠনে তো অসংখ্য প্রজেক্টে কাজ করেছো এখন অব্দি, কারণ হুম। বেশ অনেকটা সময় ধরে তুমি সংগঠনে আছো। তো এই দায়িত্ব পালন করতে করতে অনেক মজার স্মৃতিও হয়তোবা তৈরি হয়েছে লাল সবুজ সোসাইটির সঙ্গে। এমন কোনো স্মৃতি কি আছে যেটা আমাদেরকে জানাতে চাও? না, আমার আসলে তেমন কোনো স্মৃতি নেই। আমার কাছে মনে হয় যে যত প্রজেক্টে যুক্ত হয়েছি সবগুলাই এক একটা আমার কাছে একদম স্মৃতি। স্পেশাল বলতে সেরকম কিছু নাই। তবে আমার কাছে খুব মনে হয় আমি একটা দিনাজপুরেই আমি একটা স্কুলে গিয়েছিলাম গুড টাচ ব্যাড টাচের ট্রেনিং দিতে। আহ, অনেক আগের কথা। তো ওখানে যাওয়ার পর ওরা হচ্ছে এক মেয়ে, ছোট্ট একটা মেয়ে, ওরা ওরা বলছে যে আপু, আমার যদি এরকম কোনো ঝামেলা হয় আমি কাকে বলবো, বা আমাকে কেউ যদি ব্যাড টাচ করে আমি কাকে গিয়ে বলবো। বললাম যে তোমার আম্মুকে বলবা বা টিচারকে বলবা। তা না আপু, আমি আপনাকেই বলবো, আপনার নাম্বারটা যদি দিতেন। ছোট একটা মেয়ে, তো আমি বলছি ঠিক আছে, তুমি আমাকেই বলিও। তো আমি ওকে আমার নাম্বারটা দেই। তো নাম্বারটা দেওয়ার পর 2 দিন পর আমার ফোনে একটা কল আসে। কল আসার পর মানে মেয়েটা কথা বলে না, একটা ছেলে কথা বলে। ছেলেটা বলে যে আপনি কি বিনিতা বলছেন? আমি বলছি হ্যাঁ, কে বলছেন? তো আমার ছোট বোন আপনার নাম্বারটা দিছে, আমার ছোট বোন বলছে আপনাকে আমার বউ বানাইতে। তো এই একটা গল্প আমার সবসময় মনে পড়ে। প্রথমে বাড়িতে গিয়ে মানে গুড টাচ ব্যাড টাচের সম্পর্কে কল না দিয়ে অন্য সম্পর্কে কল দিচ্ছে, আর সম্পর্কটা খুবই বিশেষ সম্পর্ক। বিশেষ সম্পর্ক। ওর খুব পছন্দ হয়েছে আমাকে, ও চায় আমি ওর ভাবি হই। তো এইটা অনেক মনে পড়ে আমার এখনো, আমি মনে করলে একা একা খুব হাসি। ওর ছোট্ট মনে যে ইচ্ছেটা হয়েছে ও সেটাই জানিয়েছে। আমার আমাদের সঙ্গে ছেলের এখন সাথে কাজ করতে খুব ভালো লাগে।
তো শিশুদের সাথে কাজ করতে গেলে আসলে এরকম অনেক ঘটনা ঘটে। আর আমি, আমার কাছে মনে হয় কি আমি ওদের কাছে যেমন ফ্রেন্ডলি, ওরা আমার কাছে খুব বেশি ফ্রেন্ডলি বিহেভিয়ার করে। তো এইটাই আর তুমি কি। আসলে ওদের সঙ্গে যেভাবে মিশছো ওরাও তোমার সঙ্গে ঠিক সেভাবেই মিশছে। হ্যাঁ, হ্যাঁ। আমাদের সঙ্গে এখন লাইভে অনেকে যুক্ত আছেন। রয়েছেন আশিকুল ইসলাম আসিফ ভাই, আবরা আবরারুল হক, আতিকা রহমান আখি, জান্নাতুন নাইম অরণি, আবিদ খান পিয়াস ভাই, সাবিকুন নাহার, আল মাহফুজ মাহিন সহ আরো অনেকে আমাদের সঙ্গে লাইভটি দেখছেন বর্তমানে। আশিকুল ইসলাম আসিফ ভাই লিখেছেন বিনতাপু, বিনিতা আপু থেকে বিনতাপু, এটা কি হ্যাঁ শর্টকাট? হ্যাঁ, আমাকে অনেকে অনেক নামে ডাকে, কেউ বিনিয়াপু, কেউ বিনতাপু, কেউ আমরা বিনি বিনু। আপু পেয়েছি, আবরারুল হক ভাইয়া লিখেছেন বিনি আপু, এবং জান্নাতুল নাইম অরণি লিখেছেন বিনি আপু মনি। বিনিতা আপুর অনেক নাম দেখতে পাচ্ছি আমরা এখানে। বেশ, বিনিতা আপুর অনেক, যারা বিনিতা আপুকে অনেক ভালোবাসেন তারা লাইভটি দেখছেন, তাদের কমেন্ট দেখতে পেলাম। আবারও ফিরে যাব কমেন্টে আমরা একটু পরে। আর দর্শকদের বলবো যারা দেখছেন তারা কমেন্ট করে জানাতে পারেন তাকিয়ার সাথে 30 মিনিটের নেক্সট লাইভে আপনারা কাকে অতিথি হিসেবে দেখতে চান আমার সঙ্গে। বিনিতা আপু, হুম। কিছুদিন আগে ছাত্র আন্দোলন হয়ে গেল, যেটা বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক এখন। তো ছাত্র আন্দোলনে যে জেনজির হাত ধরে আমরা নতুন এক বাংলাদেশ পেলাম, তো কিভাবে গড়তে চাও এই বাংলাদেশ তুমি? এক নাম্বার তো, বাংলাদেশে যে ধরনের দুর্নীতিটা ছিল, আমার মতে এই দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ আমি শুরুতেই চাই। যে আহ কোনো দুর্নীতি না থাকুক, একটা সাধারণ মানুষ একটা সরকারি অফিসে যে সেবার জন্য গেছে, যে সেই সেবাটা যেন সাথে সাথেই সে পায়। এই যে এত ঘোরানো, তাকে বিভিন্ন জায়গার টাকা খাওয়া, এই জিনিসটা নাম্বার আগে বন্ধ হোক, নাম্বার ওয়ান এটা আগে বন্ধ হোক। তারপরে আমি চাই যে এই হচ্ছে আমাদের বাংলাদেশে প্রচুর দারিদ্রতা, শিশু শ্রম, এই জিনিসগুলো আসলে বন্ধ করা উচিত। শুরুতেই আমার কাছে মনে হয় যে যদি আমাদের বাংলাদেশটাকে যদি আমরা যেহেতু উন্নয়নশীল দেশ বলি, তো আমাদের আগে এই দারিদ্রতা বন্ধ করাটা খুব দরকার। আর মানুষের কাছে যে শিশুরা বর্তমানে দেখা যাচ্ছে যে শিশু শ্রমে একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে ইদানিং, যে একটা ছেলে কাজ করছে 2 বছর ধরে, তার মাসিক বেতন 1200 টাকা। তো এই যে বৈষম্য গুলা বা এই যে শিশু শ্রম গুলো, এগুলো আসলে বন্ধ করা উচিত আমার মতে। তো এই আস্তে আস্তে যেহেতু এই এত বড় একটা আন্দোলন হয়ে গেল, আন্দোলনের পর এত একটা পরিবর্তন, আর নতুন নতুন যে আমাদের উপদেষ্টারা আছেন, বা এখন উপদেষ্টারা তরুণরাও যুক্ত হয়েছে। তো এই যে তরুণরা আস্তে আস্তে যুক্ত হচ্ছে ডেমোক্রেসিতে, এই জিনিসটা আরো একটু বৃদ্ধি পাক। আগে মানুষ পলিটিক্স মনে করলে, পলিটিক্স পলিটিক্স শুনলে আমরা ভয় পেতাম, যে আসলে পলিটিক্স মানে হচ্ছে মারামারি, কাটাকাটি, হানাহানি। তো এই জিনিসটা থেকে একটু মানুষ এই মানে দূরে সরে গিয়ে, পলিটিক্স যে একটা ভালো জায়গা, তরুণদের ইনভলভমেন্ট এখানে দরকার, ডেমোক্রেসিতে তরুণদের ইনভলভমেন্টটা দরকার, এই জিনিসটা আসলে সবার মধ্যে একটু গ্রো করা উচিত, যেন তরুণরা ইজিলি দেশ গঠন হোক বা কোনো একটা পলিসি মেকিং এ হোক, সরাসরি যেন যুক্ত হতে পারে। আর শুধু এমন না যে যারা সবসময় সামনে আছে, যেমন এখন একটা কথা বারবার আসে যে সবাই আর কি বলে যে হ্যাঁ আমি সমন্বয়ক, আমি সমন্বয়ক। শুধু সমন্বয়ক না, যারা আন্দোলন তো সবাই করছে, যে যার সমস্যাটা যেন তুলে আনতে পারে, প্রান্তিক তরুণরা যেন প্রান্তিক তরুণদের যে সমস্যা ওটা তুলে ধরতে পারে। এভাবে করে যেন সবকিছু সবার কথা শুনে একটা পলিসি মেকিং এর জায়গাটা সৃষ্টি হয়। তো আমার কাছে মনে হয় যে ইনভলভমেন্টটা দরকার, ইনক্লুশনটা দরকার সবকিছুতেই। তো আমি এটাই চাই যে নতুন দেশটা আমাদের দুর্নীতি মুক্ত হোক, ইনক্লুশন বাড়ুক, আর নো প্রভার্টি, প্রভার্টি যেন না থাকে। শুনলাম বিনিতা আপুর স্বপ্নের দেশের কথা, বিনিতা আপু কিভাবে বাংলাদেশকে সাজাতে চান। তো এটা তো এক কথায় প্রত্যাশা হয়ে গেল যে এখন যারা আছেন তাদের কাছে প্রত্যাশা কি কি তোমার? যদি এমন হতো যে তুমি হতে প্রধান উপদেষ্টা তাহলে তুমি কি করতে? এটা অনেক কঠিন প্রশ্ন। আমার যেটা প্রত্যাশা, অবশ্যই আমি সেগুলাই আগে করতাম, এগুলাই করার চেষ্টা করতাম, কিভাবে দুর্নীতিটা বন্ধ করা যায়। আহ, সব অফিসে টহল লাগাইতাম যে কোনো দুর্নীতি হবে না। তো প্রত্যাশা গুলাই আমি আসলে নিজের নিজে যদি উপদেষ্টা হতাম, এগুলো আগে করার চেষ্টা করতাম। আর সবচেয়ে বেশি কষ্ট করতাম, কাজটা করতাম, যেহেতু আমি ক্লাইমেট নিয়ে কাজ করছি, লাল সবুজ সোসাইটির থ্রুতে আমরা ক্লাইমেটের সাথে যুক্ত, ক্লাইমেট পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করছি। তো আমি এই ক্লাইমেট চেঞ্জ নিয়ে আসলে কাজটা করতাম, সবচেয়ে আগে শুরু করতাম। কারণ আমাদের বাংলাদেশ তো খুবই ভালনারেবল। তো কিভাবে এটা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি, সেদিকটা আর কি খেয়াল রাখতাম।
বেশ ভারী ভারী কথা আমরা শুনে ফেললাম বিনীতা আপুর কাছ থেকে। তো এবার আবার যদি সংগঠনের কথায় ফিরে আসি, হুম। লাল সবুজ সোসাইটির সদস্যদের সঙ্গে তো কাজ করছো, একত্রে কাজ করেছো, অনলাইনেও কাজ করেছো, অফলাইনেও কাজ করেছো। তো লাল সবুজের সহকর্মীরা পরিবারের সদস্য হিসেবে কেমন, তাদের উদ্দেশ্যে কি কিছু বলতে চাও তুমি? আমি আমার ভলান্টিয়ারদের কি বলবো, ওরা, ওদের সাথে অনেকের কাছে সাথে আসা আমার কখনো দেখাই হয় নাই। এই যে একটু আগে অরণি যে মেসেজটা করছে যে বিনি আপু মনি, ওর সাথে আমার কখনো দেখাও হয় নাই, বাট ও এত আন্তরিকতা সবার মাঝে, এত আন্তরিকতা। আমি যদি কোনো জেলায় যাই, আমি প্রায় প্রায় মোটামুটি জেলাগুলোতে গেছি, তো ওরা যে আপ্যায়নটা করে, ওরা এত সুন্দর করে মিশে যায়, এত কেয়ারিং সবাই, আমার মনেই হয় না যে এরা আমার বাইরের কেউ। আমার কাছে লাল সবুজ সোসাইটি যেমন পরিবার, একটা পরিবার, এই পরিবারে এরা আমার ভাই বোন এক একটা। ইভেন তাদের বাবা মা মানে আঙ্কেল আন্টিরাও এত স্নেহ করে। তো আমার কাছে মনে হয় যে আমি যদি এরকম একটা সংগঠন হোক বা এরকম একটা কাজে জড়িত না হইতাম, এত মানুষের সাথে মনে হয় এত ভালোবাসাও পাইতাম না, এত স্নেহ ভালোবাসা পাইতাম না। ইভেন আমি অসুস্থ হলেও আমাকে যেভাবে অনেকে শাসন করে, তুমি এখনো ডাক্তারে দেখাও নাই, ডাক্তার দেখাও। তো এই যে ভালোবাসাগুলো, এগুলো আসলে আহ মানে বলার মতো না যে আসলে তারা কেমন, মানে এটা অনুভব আমি করি যে না, মাঝে মাঝে আমার মনে হয় যে আমি মনে হয় খুব একা। কিন্তু যখন আমি একা ফিল করি এদের সাথে, যখন আমার কথা বলি, না আমি একা না, আমার অনেক আছে, আমার অনেক মানুষ। তো এদের জন্য জাস্ট আমি সবার উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, আমি বলবো যে আমি তোমাদের জন্য কি করছি জীবনে, কিছু মানে এত দিন কিছু করতে পেরেছি কিনা, বা তোমাদের সাথে কাজ করে তোমাদের সাথে কিছু করতে পেরেছি কিনা, কিন্তু তোমরা আমাকে যে ভালোবাসাটা দিয়েছো, মানে সেটার মূল্য আমি জীবনও দিতে পারবো না, আর দিতে চাইও না, কারণ ভালোবাসাগুলো অমূল্যই হয়। এরকম ভালোবেসে যেও, বিনীতা আপুকে সাপোর্ট করিও। বিনীতা আপু সর্বোচ্চটা দিয়ে কাজ করে সব সময়। তোমাদের সাথে, তোমাদেরকে সবসময় সাপোর্টও করবে। আর তোমাদের সাপোর্টটা আমার জন্য অনেক জরুরি, কারণ তোমরা সাপোর্ট না করলে আমি আবার এগিয়ে যেতে পারবো না। তো সবাইকে থ্যাংক ইউ আমাকে এত ভালোবাসার জন্য। ভালোবাসা দিয়ে যদি এখন বলতে হয়, লাইভে আসলে আরো অনেক মানুষ এখন যুক্ত হয়েছেন। অনিন্দ বসাক ভাইয়া যুক্ত হয়েছেন, এমডি আল নাইম ভাইয়া লাইভ দেখছেন, সামিউল ইসলাম হাসবি লাইভ দেখছে, জায়েদ হাসান দেখছে, উর্বশী দেখছে, রাফসান যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, প্রথম মোস্তফা যুক্ত আছেন, ইফতেখার রাকিব নোমান ভাইয়া লিখেছেন বিবি আপু, বিনি আপু এখন বিবি আপু হয়ে গিয়েছেন। তো বিবি আপু তোমার হাতে রান্না খেতে চাই। রান্না দিয়ে একটি প্রশ্ন আছে আমার কাছে বিনীতা আপুর কাছে। হ্যাঁ। বিনীতা আপু বেশ মজার কেক বানাও বলে শুনেছি। হ্যাঁ, বট আমি আগে কেক বানাতাম, মানে আমার একটা পেজ ছিল দিনাজপুরে, কেক সেল করতাম, হোমমেড কেক। তো তোমার মজার কেকের রেসিপি জানতে আমাকে আজকে অনেকে বলেছেন যে বিনীতা আপুর কাছ থেকে যেন আমি রেসিপিটা জেনে নিই। রেসিপি তো বলা যাবে না, এসে আমি বানাবো, ওটা দেখে শিখতে হবে। কোনো কি সিক্রেট ইনগ্রেডিয়েন্টস আছে যার কারণে সবাই এত পছন্দ করে বিনীতা আপুর হাতের কেক? হ্যাঁ, সিক্রেট হচ্ছে ভালোবাসা, 2 নম্বর হচ্ছে মনোযোগ, আর 3 নম্বর হচ্ছে আর কি বলা যায় এটাকে, ধৈর্য। কেক বানাতে প্রচুর ধৈর্য লাগে, এটা হচ্ছে 1 নাম্বার। মানে ধৈর্য ছাড়া তুমি একটা কেক জীবনে বানাইতে পারবে না, তোমার কখনোই একটা কেক প্রথমেই পারফেক্ট হবে না। আমি তো প্রথম কেক বানাইছিলাম ইটের মতো, মানে ভাঙ্গাই যায় না, কাটাই যায় না, ছুরি ভাঙে যায় কিন্তু কেক কাটে না। তো ধৈর্য সবার আগে, দেন ভালোবাসা, তারপর হচ্ছে কি কি বলছিলাম ভুলে গেছি আমি। মনোযোগ। মনোযোগ। এই 3টা দরকার। শুধু যে কেক বানাতেই ধৈর্য না থাকলে হয় এমন না, যে কোনো কাজে আমার মনে হয় যে ধৈর্য না থাকলে কোনো কাজই আসলে কোনো হবে কাজে না। সম্ভব না। বিনীতা আপু অনেক তার ব্যাপারে অনেক তথ্য আমাদেরকে দিচ্ছেন। তো এই তথ্যগুলো বলতে গিয়ে মনে পড়লো, লাল সবুজ সোসাইটি কিন্তু উপহারের ব্যবস্থা রেখেছে। কারণ আমাদের লাল সবুজ সোসাইটিতে কুইজের একটি ব্যাপার আছে, প্রতিদিনের লাইভে আমার অতিথির সঙ্গে আমার যে কথোপকথন হবে, সেই কথোপকথনের ভেতর থেকে কোনো একটি প্রশ্ন আমি দর্শককে করব, এবং যিনি সবার আগে কমেন্টে সঠিক উত্তর জানাতে পারবেন তাকে লাল সবুজ সোসাইটির পক্ষ থেকে উপহার পৌঁছে দেওয়া হবে। কি উপহার, কমেন্ট করলেই জানা যাবে। আমি কোনো উপহার পাবো না? না, হয়তো অন্য কোনো লাইভে যদি সবার প্রথমে কমেন্ট করো তখন আচ্ছা আচ্ছা, আমরা ঠিক ভেবে আছে। দেখবো।
আচ্ছা আচ্ছা আচ্ছা। না, অতিথিদেরকে একটু কফি দেওয়া উচিত, একটা কফি তো দিতে পারতা তুমি। ভার্চুয়াল কফি আমি চাইলে পাঠাতে পারি, দেখি স্টিকার পাঠানো যায় কিনা কোথাও থেকে, তাহলে ভার্চুয়াল কফি পাঠিয়ে দিচ্ছি। বিনিতা আপু, তো সংগঠনের কাজ করতে গিয়ে অনেক সময় হয় যে আমরা অনেক কটু কথা শুনি, যেমন আগের দিন মনা আপু লাইভে বলছিলেন তারা দেয়ালে আঁকছিলেন, তখন একজন এসে তাদেরকে কথা শুনিয়ে গিয়েছেন। তো এরকম তো আমার মনে হয় প্রত্যেক ভলান্টিয়ারের জীবনে কখনো না কখনো এই জিনিসটা ফেস তারা করেছে, যে বাইরের মানুষ এসে কোনো না কোনো কটু কথা শোনাচ্ছে। তো এরকম কি কখনো শুনতে হয়েছে? কি কি শুনেছো তাহলে? আমি শুনছি অনেক, ইভেন দেখা গেছে যে ফ্যামিলির মেম্বারদের মধ্যেও অনেকে অনেক কিছু বলছে। তারপর হচ্ছে বাইরে তো মানুষ বলেই। আহ, মানে এটা মানুষের আসলে এটা নেচার, এটা আসলে আমরা পরিবর্তন করাটা অনেক টাফ। তো আমি এমন শুনেছি যে উম, আমি যদি বলি যে আমার খুব কাছের মানুষগুলোর কাছ থেকে শুনেছি যে আহ এগুলা কাজ করতেছিস, সেগুলা কাজ করলে তো তোর বিয়ে হবে না, এগুলা বলছে। আর বিয়ে করতেই হবে, বিয়ে না করলে কি জীবন চলবে না? তারপর এমনও বলছে যে এগুলা করে লাভ কি, কোনো তো লাভ নাই। ইভেন আমি যদি কোনো পরিবর্তন নিয়ে কাজ করতে যাই, কোনো আহ, একবার একবার একটা বাজারে পলিথিন মুক্ত করার জন্য গেছিলাম খুব সাহস নিয়ে। তো ওরাও অনেক ধরনের কথা বলে যে হ্যাঁ পলিথিনের দাম কম, তুমি কি আমাদেরকে টাকা দিবা কিনা। তো বিভিন্ন ধরনের মানুষ আসলে অনেক ধরনের কথা বলছে, ইভেন পিছন দিক থেকে অনেক কথা বলছে, মেয়ে মানুষের এত কাজ করার কি দরকার, মেয়ে মানুষের মেয়ে মানুষ কথাটা বারবার উচ্চারণ করতো যে কেন মেয়ে মানুষ হয়ে এত রাস্তায় দাঁড়ায়, এই কাজটা করার কি লাভ, মানুষকে শরবত খাওয়াই কি লাভ। তো কথা অনেক শুনছি, মানে গত 4 বছরে অনেক ধরনের কথা শুনছি। কিন্তু আসলে আমি এটাকে যদি গায়ে লাগাইতাম হয়তো 4 বছর আগেই থেমে যাইতাম, আগাতে পারতাম না। এখানে আসলে আমার ফ্যামিলির মানুষেরও সাপোর্ট ছিল, হয়তো ডিরেক্টলি না হোক ইনডিরেক্টলি সাপোর্ট ছিল। আমি যেখানেই যাই তারা কখনো আমাকে মানা করে নাই। তারা বলেছে যা যাও, তোমার পূর্ণ স্বাধীনতা আছে, তুমি কি করতে পারো। বাট হ্যাঁ, বাইরের মানুষের কাছে আমি অনেক কথা শুনেছি, কিন্তু আসলে এটা শুনতেই হবে, ভালো কাজ করতে গেলে পিছনে কথা বলবেই মানুষ। এটা এই জিনিসটাকে মেনে নিয়ে আসলে এগিয়ে যাওয়া আর কি। তো আসলে এই যে সংগঠন করতে গেলে যে মানুষ বলে যে কি লাভ, কেন করছো এগুলো, আহ, কি লাভ কথাটা আমরা প্রত্যেকে শুনেছি, হুম। প্রত্যেকে জীবনে কোনো না কোনো পর্যায়ে শুনেছি, বহুবার শুনেছি কি লাভ করে। তুমি প্রশ্নটাকে কিভাবে ডিল করো, কি লাভ বলো তাদেরকে? আসলে আহ, আমাকে যখন অনেক ভলান্টিয়াররা যখন যুক্ত হয় তখন মনে বলে যে আসলে লাল সবুজে ঢুকে আমি কি পাবো। হ্যাঁ, কারণ যেহেতু ভলান্টিয়ারি ওয়ার্কে কোনো আসলে পাওয়ার কিছুই নাই। কিন্তু আসলে আমার কাছে মনে হয় কি যে ভলান্টিয়ারিজম এমন একটা কাজ, এই কাজের কোনো আসলে বিনিময় হয় না, এটা বিনিময়ে আমরা কোনো কিছু দিয়েই আমরা টাকা দিয়েও এটার মূল্য কখনো শোধ করতে পারবো না। তো আমার কাছে আমাকে যখন কেউ জিজ্ঞেস করে যে এটা করে কি লাভ বা তুমি এটাতে কি পাইছো, তা আমার কাছে মনে হয় যে আপনার মনে আছে 2020 সালের বিনিতা কেমন ছিল? যদি 2020 সালের বিনিতাকে চিনে থাকেন তাহলে আপনি এখন বুঝতে পারবেন যে আসলে বিনিতার পরিবর্তনটা কোথায় আর বিনিতা কি পাইছে। তো এটা বললে আর অনেকে আসলে চুপ হয়ে যায়, এভাবে আমি ডিলটা এভাবেই করি যে আপনার মনে আছে কিনা আমি ওই অমুক জায়গায় কেমন ছিলাম, এখন কেমন আছি। তো এটাই আসলে সবচেয়ে বড়, আমার পরিবর্তনটা দেখা যায়, যেটা সত্যি কথা, আমার পরিবর্তনটা দেখা যায়। তো যে জিনিসটা দেখা যায় সেটার আসলে প্রমাণ আমি করতে চাই না, জাস্ট বলে দেই। কোনো ওলের সঙ্গে বাঘা তেঁতুলের মতো রেসপন্স। হ্যাঁ, একদম। বিনিতা আপু, আমাদের লাইভের সবচেয়ে টান টান উত্তেজনাপূর্ণ একটা সেশন, র্যাপিড ফায়ার। আচ্ছা। তুমি কি র্যাপিড ফায়ারের জন্য রেডি? হ্যাঁ, রেডি। শুরু করতে যাচ্ছি আমরা আমাদের বহু আকাঙ্ক্ষিত সেশন, র্যাপিড ফায়ার। র্যাপিড ফায়ার আমার প্রথম প্রশ্ন, লাল সবুজ সোসাইটির 5 জনের নাম বলবে এবং প্রত্যেকের সম্পর্কে একটি করে লাইন বলবে। আচ্ছা, 1 নাম্বার হচ্ছে তাসিন ভাইয়া, যিনি আমাকে একদম মেন্টর, আমার গাইড, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আছে। 2 নাম্বার হচ্ছে রাকিব ভাইয়া, আমার যত রাগ, আমার যত ভুল ডিসিশন সব সময় আমাকে সঠিক রাস্তা দেখায়। 3 নাম্বার হচ্ছে তামা আপু। তামা আপু সব সময় সবকিছু এত সুন্দর করে ডিল করে। আমি আমি অসুস্থ হইলে ফোন দিয়ে জিজ্ঞেস করে তুই কি ওষুধ খেয়েছিস। এই যে এই জিনিসটা, মানে এই ভালোবাসাটা আমার কাছে অনেক। 4 নাম্বার হচ্ছে আহ আমি আসলে এখানে 4 নাম্বারে যাইতে গিয়ে আমি আটকে যাব, কারণ আসলে ভাবে বলার মতো নাই।
কাকে বলা যায়? 4 আর 5 যদি বলতে চাই, আমার অ্যাসোসিয়েটরা যারা আমার সাথে কাজ করে, ওদেরকে আমি বকা দেই, ওদেরকে আমি সবকিছু করি, কিন্তু ওরা যে বিনিতা আপু বিনিতা আপু করে, এটা হচ্ছে মানে এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। অ্যাসোসিয়েট আমার 4 জন। আমার অ্যাসোসিয়েট হচ্ছে আসিফ, মুনতাহা, নাশিতা আর হচ্ছে সুমন। এই 4 জনকে আমি যতই রাগ দেখাই ওরা কিছুই বলে না, তো এই 4 নম্বরে আমি এই 4 জনকে রাখি। আর 5 নম্বরে যদি বলতে চাই, আমার সব ভলান্টিয়াররা। তাদের সম্পর্কে সারাদিন বলেও শেষ হবে না। সেফ উত্তর। র্যাপিড ফায়ার আসলে বেশ তাড়াতাড়ি যেতে হয়, তাও না বলে পারছি না। বিনীতা আপুকে লাইভ শুরুর আগে আমি একটি হুমকি দিয়েছিলাম, আপু যদি প্রিয় পাচ্ছে আমার নাম না বলে তাহলে আমি লাইভটি ডিলিট করে দিব। তো হুমকি তো কাজ হয়নি, আমি দেখছি লাইভ শেষে এই ব্যাপারে কি করা যায়। আরে বাবা, 5 নম্বরে তো তুমি আছোই। 5 নম্বরে তো সবাই, লাল সবুজের সবাই। ঠিক আছে আপু, দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। এই ব্যাপারে আমি পরে বিনীতা আপুর সাথে লাইভ শেষে কথা বলে নেব। দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি আমি। সাগর নাকি পাহাড়? এটা ডিপেন্ডস অন মুড। যদি খুব অ্যাডভেঞ্চার মুডে থাকি তাহলে পাহাড়, যদি উঠতে কষ্ট হয়, অনেক কষ্টে খৈয়াছড়া ঝর্ণায় গেছিলাম লাল সবুজ টিমের সাথে। আর খুব যদি মন খারাপ থাকে, তখন সাগর অবশ্যই। তোমার একটি গুণ সম্পর্কে বলো জানিয়ে তুমি খুশি। আমার একটা গুণ হচ্ছে, আমি খুব বেশি কাজ করতে পারি। যখন আমার কাজের মুড থাকে আমি অনেক কাজ করতে পারি। আমাকে কেউ কোনো কাজ দিলে আমি ওটা মানে নিয়ে নিই, করে ফেলতে পারবো, দেন ডান, আমি করে ফেলি। এটা হচ্ছে আমার ভালো গুণ। নিজের এমন কোনো দিক জানিয়ে তুমি আসলে আনহ্যাপি? আনহ্যাপি, কেউ যদি আমার সাথে একটু রুড ব্যবহার করে আমার খুব খারাপ লাগে। মানে আমি এটা সহ্যই করতে পারি না। দেখা যাচ্ছে যে আমি অনেক কিছু করলাম কিন্তু আমাকে মানে রুড বিহেভ করলো, কিন্তু এই জিনিসটা আমি শুরুতে একটু কষ্ট হয় মেনে নিতে, পরে আস্তে আস্তে নেই। কিন্তু ওই রুড বিহেভ নেওয়ার পর যে আমার মনের যে একটা মুড সুইং হয়, এটা নিয়ে আমি খুব আনহ্যাপি। আমি কাজে মন বসাইতে পারি না, এটা হচ্ছে ঝামেলা। তোমার প্রিয় কোনো গান? আমার আসলে ওরকম প্রিয় গান নেই। সব যেই গানটা শুনতে ভালো লাগে সেটাই শুনি, বাট নচিকেতার বৃদ্ধাশ্রম গানটা আমার অনেক প্রিয়। তুমি যদি কখনো কোনো সিনেমা বানাও, কি হবে সেই সিনেমার নাম? বিনিতা। আমি আমার জীবন নিয়ে একটা সিনেমা বানাইতে চাই। অপেক্ষায় থাকলাম আমরা। গুগলের লাস্ট সার্চ কি ছিল? এটা খুঁজতে হবে। অবশ্যই কাজ রিলেটেড, আজকে অফিসে যা কাজ করছি ওটা রিলেটেডই কিছু একটা হবে। আহ আচ্ছা, আমি দেখি তাও, যেহেতু প্রশ্ন। ও, লাস্ট হচ্ছে আমি পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু ওয়ার্ড করেছিলাম। কোন একটা পিডিএফ হয়তো ওয়ার্ডে রূপান্তর করেছিলাম। নিজেকে যদি কোনো মেসেজ দিতে চাও, কি হবে সেই মেসেজটা? আহ আমি যদি নিজেকে মেসেজ দিতে চাই, বিনিতা, তুমি তোমার স্বপ্নের দিকে কাজ করতেছো, কাজ করো, থেমে যাও না। অনেক বাধা আসবে, বাট এগিয়ে যাও। কোনো দ্বীপে যদি তোমাকে 1 বছরের জন্য একা ছেড়ে দেয়া হয়, সাথে যে কোনো 3টি জিনিস নিতে পারবে, কি হবে সেই 3 জিনিস? উম ওখানে তো নেটওয়ার্ক পাবো না, না? না। আচ্ছা, সাথে একটা নিব খাবার, যতটা পারবো। 1 মাসের জন্য না, 1 মাসের জন্য কতই বা খাবার নিতে পারবো, বেঁচে থাকার জন্য যতটুকু দরকার। 2 নাম্বার হচ্ছে বই। আমি লাইফে খুব কম বই পড়ছি, তো ওই দ্বীপে বসে বসে বই পড়বো। আর 3 হচ্ছে আলো জ্বালানোর কিছু, রাতটা তো আমাকে থাকতে হবে। যদি কোনো সুপার পাওয়ার চাও, তোমাকে কোনো সুপার পাওয়ার যদি দেয়া হয়, কোন সুপার পাওয়ার চাইবে? আম, চুটকি মারে টাকা বের হয়ে যাবে, মানে জাস্ট চুটকি মারবো আর টাকা হয়ে আসবে এতগুলা। এই টাকাগুলো আমি টাকার সবাইকে দিয়ে গাছও দিব। না, চুটকি মারলেই টাকা হয়ে যাবে হ্যাঁ এরকম হ্যাঁ, একটা টাকা ক্ষমতা? চলে আসবে সামনে, হ্যাঁ, একটা তুড়ি মারবো আর পুরো বিছানা ভরে টাকা। আর সবাইকে টাকা দিয়ে বেড়াবো, নাও কার কি লাগবে। ঠিক আছে বিনীতা আপু, খুবই ইউনিক একটি উত্তরের মাধ্যমে আজকে র্যাপিড ফায়ার শেষ হয়েছে। শেষ। বিনীতা আপু, যদি কখনো এই সুপার পাওয়ার পাও আমাকে জানিও। তোমাকে আমি 1 বস্তা দিব, যাও। তোমার নাম নেই, নেই না, বিনীতা আপুর তোমার সাথে আমার ডিল। আমি বিনীতা আপুর কাছ থেকে 1 বস্তা টাকা পাচ্ছি যদি কখনো আপু এই সুপার পাওয়ার সুপার পায় পাওয়ারটা আর কি, পাই। তখন। এরপর আবার একটু বলে নিচ্ছি। অ্যানি ইসলাম আপু বলেছেন, আপু আপনি অনেক সুন্দর।
বিনীত ও, আপুকে বলেছেন। লিমা থ্যাংক আক্তার আপু বলেছে, তোমাকে দেখেই আমি শিখি। থ্যাংক ইউ। এছাড়া আমাদের সঙ্গে আরো অনেকেই এখন লাইভ দেখছেন। আমাদের সময় প্রায় শেষের দিকে আসলে। বিনীতাপুর জন্য আমার অনেক বেশি প্রশ্ন ছিল, কিন্তু এই সময়ের মধ্যে আসলে এত গল্প, এত আড্ডা যে কি করে শেষ করব। তবে শেষ বিনীতাপুর কাছে আমার একটি আবদার আছে, শুধু যে আমার তা নয়, তাকে সাথে 30 মিনিট টিমেরই একটি আবদার আছে। কি? বিনীতাপু শাকচুন্নি ভয়েসে বেশ সুন্দর করে কথা বলেন, আমরা না, সেই ভয়েসে কিছু শুনতে চাই। না, এটা আসলে পারি বলতে কি, আমি মাঝে মাঝে শাকচুন্নির মতো হাসি দেই, এটা আমার খুব ভাল লাগে, মানুষকে ভয় দেখাতে ভাল লাগে। এমনি তো ভয়েসের কথা শুনতে পেলাম, শাকচুনি ভয়েসে কিছু বিনীতাপু বেশ মজার করে শাকচুনি ভয়েসটা বলতে পারেন। আম, এটা এটা নিয়ে মানুষ আমরা খেপাবে, ভলান্টিয়াররা খেপাবে। আচ্ছা, যাই হোক। কিন্তু না, এটাই গুণ, বিনীতাপুর গুণ। আমি আরো অনেক কিছু করতে পারি, অভিনয়টা ভালো করতে পারি। আচ্ছা, যাই হোক, দেই একটা একটা ডায়লগ বলো যেটাকে আমি শাকচুনি ভয়েসে বলতে পারি। আহ, আমরা সবচেয়ে বেশি যেটা জানি, একা একা গাছে থাকি আমি শাকচুন্নি, এটাই তো। তোরা কাজ করতে আয়, বিনিতা আপুকে তো চিনিস না, একদম সব গাঁর মধ্যে কাজ করাবো। বিনীতাপুর অ্যাসোসিয়েটদের জন্য আমি খুবই চিন্তিত। আপু ঘাড় মুটকে কাজ করান বলেছেন। যাই হোক, কারো কোনো সমস্যা হলে জানাতে পারেন, আসলে বিনীতাপুর অ্যাসোসিয়েটদের জন্য আমি জেনুইনলি চিন্তিত। জি আপু, এখন হচ্ছে যেহেতু লাইভের একদম শেষের দিকে, বিনীতাপুর সঙ্গে তাও আমি বেশি সময় নিয়ে নিয়েছি, কারণ লোভ আসলে সামলাতে পারিনি, শাকচুন্নি ভয়েস শোনার লোভটা আমি সামলাতে পারিনি। তা আজকের কুইজটি আমি আজ এখন জানিয়ে দিচ্ছি। বিনীতা আপু যদি কোনো সিনেমা বানাতেন, কি হতো সেই সিনেমার নাম? কুইজের উত্তর যে সবার আগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবেন, তাকে লাল সবুজ সোসাইটির পক্ষ থেকে উপহার পৌঁছে দেওয়া হবে, জিতে নিন সেই উপহার। বিনীতা আপু, তোমাকে অনেক ধন্যবাদ, আজকে তোমার সঙ্গে অনেক ভালো সময় কেটেছে। আশা রাখছি পরের হয়তো বা অন্য কোনো লাইভে আবার তোমার সঙ্গে আমার কথা হবে। থ্যাংক ইউ তাকিয়া, তোমার এই ইনিশিয়েটিভটা আসলে অনেক সুন্দর। আসলে আমাদের ভলান্টিয়ারদেরও শোনা উচিত, ওরা ওদের অনেক গল্প আছে তো। এই অনুষ্ঠানটার মাধ্যমে আমরা হয়তো তাদের গল্পটা, না শোনা গল্পটাও জানতে পারবো। তো আশা রাখছি এইটা অনেক 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 দূর এগিয়ে যাবে। তাকিয়ার সাথে 30 মিনিট প্রত্যেকটা ভলান্টিয়ারকে যেন আমরা এখানে আনতে পারি এবং প্রত্যেকটা ভলান্টিয়ারদের গল্প শুনতে পারি। আর তাকিয়াকে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন একা হাতে সামলানোর জন্য। আর যারা এতক্ষণ লাইভটা দেখছে, শেয়ার করেছে, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। সবার উদ্দেশ্যে একটাই কথা, লাল সবুজ সোসাইটি আমাদের সবার, শুধু বিনীতা আপুর না, শুধু তাসিম ভাইয়ার না, এটা সবার। লাল সবুজ সোসাইটি, আমাদেরকে সবাইকে অনেক সুন্দর সুন্দর কাজ করতে হবে, আমাদের সমাজকে পরিবর্তন আমাদেরকেই করতে হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ বিনীতা আপু এত সুন্দর সুন্দর কথার জন্য, আর এতক্ষণ যারা লাইভটিতে আমার সঙ্গে যুক্ত ছিলেন, আমাদেরকে দেখছিলেন, আমাদের গল্প শুনছিলেন, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আর একদিন বাদে আমি আবারও হাজির হয়ে যাব, আমাদের প্রিয় সংগঠনের নতুন কোনো প্রিয় মুখকে আপনাদের সামনে নিয়ে আসবো, তাদের গল্প শুনবো আমরা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, লাল সবুজ সোসাইটির সঙ্গেই থাকবেন। শুভরাত্রি। গুড নাইট সবাইকে।